কতটা প্রয়োজন ইউনিফর্ম সিভিল কোড। আমরা জানি এই নিয়েও ইতিমধ্যে অনেক বিতর্ক শুরু হয়েছে। আমাদের সঙ্গে আজকে আছেন তথাগত রায়। তথাগত বাবু নমস্কার। নমস্কার। এই যে ইউসিসি নিয়েও বিতর্ক শুরু হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, এই ইউনিফর্ম সিভিল কোড যদি লাগু হয়, এটা এই বিষয়টা ঠিক কি, মানে এটা লাগু হলে কতটা উপকৃত হবে? তুমি এটা মেয়ে হয়ে এই কথা জিজ্ঞেস করছো? মানে এটা আমার প্রশ্ন নয়, অনেকেই এটা নিয়ে একটা মিসকনসেপশন চলছে। বুঝতে পারছি। ইউনিফর্ম সিভিল কোড হলে সবচেয়ে বেশি উপকার হবে মুসলিম মেয়েদের। মুসলিম মেয়েদের সবচেয়ে বেশি উপকার হবে। একটা মুসলিম মেয়ের জীবন ভাবতে পারো, তাকে সাধারণভাবে তাকে একটা মাথার উপরে একটা তাঁবু পরে ঘুরে বেড়াতে হয় এই ঘেমো আষাঢ় মাসের গরমে। একটা কোনো মুসলিম পুরুষকে বলতেই আপনি এরকম ওদের প্রতি সহানুভূতি প্রকাশ করে আপনি নিজে একটা ওইরকম তাঁবু পরে, যেটার নাম পর্দা বা বোরখা বা হিজাব বা যাই হোক, সেটা পরে আপনি সারাদিন এই ঘেমো গরমে ঘুরে বেড়ান তো দেখি কিরকম লাগে। মহিলা বলে তাদের দিয়ে যা খুশি করাবেন? তারা মানুষ নয়? বাস্তবিক ইসলামে মহিলারা পুরোপুরি মানুষ নয়। হ্যাঁ, ওরা ওদেরকে মানে ওরা হচ্ছে পুরুষদের যৌন তৃপ্তি দেওয়ার একটা যন্ত্র এবং সন্তান প্রসবের যন্ত্র। এর চেয়ে বেশি সন্তান প্রসবের মেশিন, এর চেয়ে বেশি ওদের কোনো উপযোগিতা নেই। এই জিনিসটা হচ্ছে একেবারে ইসলামের মধ্যে একেবারে মৌলিক। এইটা ইউনিফর্ম সিভিল কোড দিয়ে সম্পূর্ণভাবে মুছে দেওয়া হবে। ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী যে ধরা যাক বিয়ে, একটি পুরুষ যদি একটি মেয়েকে বিয়ে করতে পারে, যেটা হিন্দু ধর্মে হয়, খ্রিস্টান ধর্মে হয়, ইহুদি ধর্মে হয়, তাহলে মুসলিম ধর্মে হবে না কেন? কেন একটি মেয়ে একটি পুরুষ চারটি মেয়েকে বিয়ে করতে পারবে এবং তারপরে তার উপরে অনেক সেবাদাসী রাখতে পারবে? কেন রাখতে পারবে? যে মেয়েটিকে বিয়ে করছে তাকে তার কিরকম লাগবে? একটি মেয়ে যদি চারটি পুরুষকে বিয়ে করে তাহলে সেই মেয়েটির তাই পুরুষটির কিরকম লাগবে, যে কোনো একটি পুরুষের কিরকম লাগবে? এইসব নিয়ে চিন্তা করবার দরকার নেই, কারণ এগুলো কোরআনে লেখা আছে। তার উপরে কোনো কথা হতে পারে না। এটা একেবারে আল্লাহ তাআলার হুকুম এবং সেটা ওই এতে নাজিল হয়েছে অর্থাৎ প্রকাশিত হয়েছে হযরত মুহাম্মদের কাছে। অতএব এই নিয়ে কোনো বিতর্ক হতে পারে না, নিয়ে ভালো মন্দ কোনো আলোচনা হতে পারে না। কিন্তু আমরা তো তা মানি না। এটা তো ইসলামী দেশ নয়, এখানে আমরা সেটা করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা করে আমরা মহিলাদের এবং পুরুষদের একটা সমান অধিকার বা সমত্ব একটা আমরা নিয়ে আসবো। ডিভোর্স করতে হলে, বিয়ে করতে হলে একটি পুরুষ একটি মেয়েকেই বিয়ে করতে পারে। যদি ডিভোর্স করতে হয়, বিবাহ বিচ্ছেদ করতে হয়, তাহলে বিবাহ বিচ্ছেদ করতে কোর্টে গিয়ে বিবাহ বিচ্ছেদ আইনি প্রসেস আছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। এ করলে চলবে না, 3 বার তালাক বললে চলবে না। তালাক পুরো উঠেনি, একটু মডিফাই করা হয়েছে। তারপরে যে এটা আছে, তারপরে যে সম্পত্তির অধিকারের ব্যাপারটা আছে, সম্পত্তির অধিকারের ব্যাপারে হবে পুরুষ এবং নারীর সমান অধিকার থাকবে। এই জিনিসগুলো সিভিল কোডের মাধ্যমে আনা হবে এবং সেটাই হচ্ছে সরকারের উদ্দেশ্য, এই বিলের উদ্দেশ্য, এবং এটা আমি সর্বান্তকরণে সমর্থন করি। দ্বিতীয় একটা কথা আছে, আইনের মধ্যে দুটো ভাগ আছে, ফৌজদারি আর দেওয়ানি। দেওয়ানি আইন নিয়ে এত আপত্তি, কিন্তু ফৌজদারি আইন নিয়ে তো কারো কোনো আপত্তি নেই। ইউনিফর্ম ক্রিমিনাল কোডটাকে খারিজ করে শরিয়া আইন চালু করে দাও, এই কথাটা তো কোনো মুসলমান ধর্মগুরু বা মুসলমান রাজনৈতিক নেতাদের মুখে শুনিনি। কেউ তো বলেনি যে না, হিন্দু চোর ধরা পড়লে তার 3 বছর জেল হবে, কিন্তু মুসলিম চোর ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে। এটা তো কেউ বলেনি। যদি হিন্দু কেউ ব্যভিচার করে, মানে বিয়ের বাইরে যৌন সংসর্গ করে, তাহলে তার 5 বছর জেল হতে পারে। সেটাও এখন হবে না, কারণ মোটামুটি ভাবে আইনটা যে পথে চলেছে তাতে এই জিনিসটা উঠেই গেছে। অ্যাডাল্টারি জিনিসটা ইজ নো লঙ্গার এ ক্রিমিনাল অফেন্স। কিন্তু মুসলিম যদি কোনো এরকম করে, তাহলে যে এই ব্যভিচার করেছে তাকে কোমর পর্যন্ত পুঁতে
সেটা এখনো হয় মুসলিমদের মধ্যে, কিন্তু শুধু মহিলাটির হয়। দুজন কোমর পর্যন্ত পুঁতে বেশ প্রমাণ সাইজের পাথর দিয়ে মেরে খুন করা হয়, যতক্ষণ না মারা যাবে মারতে থাকে। এটা কেন হবে না? যদি এক এক দেওয়ানি আইনে এত আপত্তি থাকে, তাহলে আর ফৌজদারি আইনও হোক। ফৌজদারি আইনও তো আমরা এতে পুরো লেখা আছে, কোরআন হাদিসে পুরো লেখা আছে। আবু হানিফা যে আইন দিয়ে গেছে সেই আইনের মধ্যে আছে। তো সেই আবু হানিফার আইন অনুযায়ী মুসলিমদের শাস্তি হোক। এই যে এখানেই আপনি বললেন, এখানে ওই বিকাশ রঞ্জনের কথাই বলবো। উনি বলছেন যে এই যে ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে, ইউসিসি, এটা অনেক রাজ্যেই হচ্ছে, কিন্তু একটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ভাবে হচ্ছে, এটা কেন হবে? আপনি তাহলে বদলে দিন না বিকাশ বাবু, অসুবিধে কিসের আছে? আপনি অন্য সব রাজ্যে যান, গিয়ে সেখানে ভোটে দাঁড়ান, হবে তো জামানত বাজেয়াপ্ত। কিন্তু আপনি যে জিনিসটা বলছেন সেটা মানুষকে দিয়ে পাস করিয়ে নিন, করিয়ে তারপরে সব রাজ্যে একসাথে করুন। এটা কেন হবে এই প্রশ্ন আপনার সোশ্যাল মিডিয়ার সামনে রাখি কি লাভ হবে? হিন্দুদের মধ্যে বহু বিবাহ প্রথা ছিল এবং হিন্দুরাও বহু বিবাহ মানে করতেন, তিনি বলছেন। হ্যাঁ, অবশ্যই করতেন, এখন তো করেন না। এখন তো করেন। হিন্দুদের মধ্যে নরবলি ছিল, সতীদাহ ছিল, সবই ছিল, সেগুলো সব করতেন, সেগুলো তো এখন করেন না। অর্থাৎ ক্রমবিকাশ হয়েছে। খ্রিশ্চানদের মধ্যে বার্নিং এট দ্য স্টেকস বলে একটা জিনিস ছিল। একটা খুঁটির ওপরে একজন মহিলাকে বেঁধে তাকে জ্যান্ত আগুন জ্বালিয়ে দেওয়া হতো, জোয়ানো ওয়ার্ককে করা হয়েছিল। সেটা তো এখন খ্রিশ্চানরা করে না। অতএব হিন্দু সেরকম, কারণ ক্রমবিকাশ হয়েছে। কিন্তু শুধু বিকাশ রঞ্জন বাবুরই মানে বিকাশ রঞ্জন বাবুর কোনো ক্রমবিকাশ হয়নি। বিকাশ রঞ্জন বাবুর একটাই হচ্ছে নীতি, মুসলিম ক্যান ডু নো রং। মুসলমান কোনো অন্যায় করতে পারে না। মুসলমানের পা ধরে বসে থাকতে হবে, তার লুঙ্গি ধরে ঝুলতে হবে। আর যখন সেই মুসলমান কোনো অন্যায় করে, তখন সে অন্যদিকে তাকিয়ে থাকতে হবে। বিকাশ রঞ্জন বাবুর এই হচ্ছে। কিন্তু হকার নিয়ে তো তিনি লড়াই করছেন। গতকালও দেখলাম যে কোর্ট থেকে বেরিয়ে তিনি হকারদের জন্য কেঁদে ফেলেছেন, মানে কোর্টরুমের বাইরে। আরো কাঁদতে হবে বিকাশ, এই কি কান্না, আরো কাঁদতে হবে। মামলা মক্কেল ফক্কেল পাচ্ছেন না, এইসব করে প্রবণ পাবলিকও করেই চলছে। তথাগত একটা অদ্ভুত দৃশ্য এবারে দেখা যাবে। আমরা জানি 21শে জুলাই প্রত্যেক বছর বিশাল বড় করে হয় এবং সেখানে একটা টলিগঞ্জের প্রথম সারির তারকারা তারা মঞ্চ আলো করে সামনে বসে থাকে, মানে একটা উৎসবের মতো করে হয়। এবারে দেখা যাচ্ছে যে এই 21শে জুলাইয়ের অনুষ্ঠানের আগে কুণাল ঘোষ, দোলা সেন, আরও এক দুজন তারা নিজেরাই রাস্তায় দাঁড়িয়ে ভিক্টোরিয়ার সামনে ফিতে দিয়ে মাপছে কোথায় মঞ্চ হবে, কতটা জায়গা জুড়ে মঞ্চ হবে, এবং সঙ্গে আরো দু চারজন আছে। এই দৃশ্য দেখা যাচ্ছে, কি বলবেন? না না, দৃশ্যের মধ্যে ক্ষতি কি আছে? কেউ যদি রাস্তায় গিয়ে মাপযোগ করে, আমি যখন মেট্রো রেলে কাজ করতাম তখন আমি তো রাস্তায় মাপযোগ করি, তার তো কেউ আপত্তি করেনি। এখন কুণাল ঘোষ আর দোলা সেন তারা যদি রাস্তায় গিয়ে এরকম মাপযোগ করে, তো তারা করবে, করে মাপযোগ করে যে মঞ্চটা হবে সেই মঞ্চ ভর্তি, সেই মঞ্চের সামনে জায়গাটা ভর্তি করার মতো লোক হবে। প্রথম কথা হচ্ছে পুলিশের অনুমতি, পুলিশ তো অনুমতি দেয়নি। কি মাপযোগ করছেন? এই সমস্ত হচ্ছে নকশা, লোক ভোলাবার জন্য চেষ্টা করে কোনো লাভ হবে না। তৃণমূলের অন্দরে যে মল্লযুদ্ধ, সেই মল্লযুদ্ধ নিয়ে কি বলবেন? বলে কিন্তু আমরা গ্যালারিতে বসে দেখছি এবং উপভোগ করছি বিনা পয়সায়। ভেবে দেখো কত আনন্দ আমাদের। বিনা পয়সায়, একটা পয়সা খরচ না করে, টিকিট না কেটে আমরা ইয়েতে দেখছি যে এখানে ঋতব্রত আর মমতা বন্দ্যোপাধ্যায় কুস্তি লড়ছে, বক্সিং লড়ছে, ক্যারাটে লড়ছে, সব লড়ছে, আমরা মহা আনন্দ পাচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, দুই বন্দ্যোপাধ্যায়ের সেখানেও মল্লযুদ্ধ, দুই বন্দ্যোপাধ্যায়ের লড়াই। একজন বলছে যে রচনার এগেনস্টে, আর রচনা বলছে যে আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। আরবানা থাকতে গেলে টাকা লাগে, আমি জানি। যোগ্যতা মানে কি? যোগ্যতার কথা বলছে রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় একবার আমার মনে আছে শ্মশানের ধোঁয়া না ইট খোলা ধোঁয়া থেকে কারখানার ধোঁয়া মনে করেছিল, গিয়ে দেখলাম সেখানে এত ইয়ে হয়েছে, কারখানা তৈরি হয়েছে, মমতা ব্যানার্জির রাজত্বে এত উন্নয়ন হয়েছে, চারদিকে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এটা আসলে ইট খোলা ধোঁয়া ছিল, কিন্তু শ্মশানের ধোঁয়া ছিল।
কিন্তু তিনি বলছেন আমি জানতামই না যে তৃণমূলের ভেতরে এত ঘুম ধরা, এত ছত্রে ছত্রে দুর্নীতি এইভাবে হয়েছে বা লুকিয়ে আছে, সেটা আমি জানতাম না, জানলে আমি রাজনীতিতে আসতাম। ভালো, আপনি জানলেন তো রাজনীতি ছেড়ে দিন। তা তিনি বলছেন আমি তো মানুষের ম্যান্ডেটে এসেছি, আমি কেন এমএলএ, আমি যে আমার যে এমএলএ সেটা আমি ছাড়বো কেন? মানুষ আমায় ভালোবেসেছে, ভালোবেসে আমায় দায়িত্ব দিয়েছে, আমি মানুষের হয়ে কাজ করবো। মিথ্যে কথা এত না বললে পোকা পড়বে। মানুষের ম্যান্ডেট এসছেন, আপনি তো মমতা ব্যানার্জির নাম নিয়ে এসছেন, মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে এসছেন। উনি বলছেন যে আমি রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমার মুখটাকে, আমার ফেমটাকে কাজে লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদম নয়, ওনার টিম কাজে লেগেছে। উনি মমতা উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি ঝুলেঝুলি করেননি যে আমাকে একটা জায়গা দিন, নিশ্চয়ই করেছে। লাস্ট প্রশ্ন করব, এই যে যেভাবে বিধায়কদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এর আগে কিন্তু যে সরকার ছিল কোনোদিনই এই ধরনের অনুষ্ঠান হয়নি, এবং যারা যারা বিধায়ক ওখানে উপস্থিত হয়েছে তারাও বলছেন যে সমস্ত বিরোধী দল থেকে শুরু করে সবাইকেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? খুব ভালো কাজ হচ্ছে, একদম উচিত কাজ হচ্ছে, যেটা হওয়া উচিত। যেভাবে নতুন বিধায়কদের বিশেষ করে, তারা অনেকে হয়তো জানেনই না যে বিধানসভায় কিরকম করে বক্তৃতা করতে হয়, তাদের দোষ নয়, সেই প্রশিক্ষণটা তাদের দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে অনেকদিন আগে যখন বিজয় ব্যানার্জি স্পিকার ছিলেন, তখন নতুন যারা বিধায়ক এসেছিলেন তারা বন্ধুগণ বলে তাদের বক্তৃতা আরম্ভ করেছিলেন। তখন বিজয় ব্যানার্জি বলছিলেন, আপনার এখানে বন্ধু কেউ নেই, আপনি আমাকে সম্বোধন করে স্পিকার স্যার বলে তারপরে বক্তৃতা। আর একটা জিনিস, এই যে গুন্ডা দমন বিলটা যে আনা হলো, এখানে কি কোথাও প্রশাসনকে একটু অতিরিক্ত ক্ষমতা দেওয়া হলো না, বা প্রশাসনও এইটাকে কাজে লাগিয়ে কোথাও কি পরবর্তীতে দেখা যাবে না যে একটু অতি সক্রিয় হয়ে সেটার অপব্যবহারও হতে পারে? কোন আইনের অপব্যবহার হতে পারে না তুমি বলতে পারো? যে কোনো আইনের অপব্যবহার হতে পারে। আজকে ভারতে যে আইন আছে তাতে পুলিশ যদি একজন সাধারণ লোককে একটা যে কোনো একটা ধরিয়ে দেয়, তাও তোমার সাথে একটা লোকের হলো, একটা লোকের রাস্তায় ঝগড়া হলো আর কি, তুমি পুলিশকে দিয়ে লিখিয়ে দিলে যে পুলিশের কাছে লিখিয়ে দিলি যে সে তোমার শ্লীলতাহানি করেছে, বাস কাম, ওকে ভরে দেবে। তারপরের দিন ওর যখন জামিনের শুনানি হবে তখন সরকারি উকিল বলবে যে না, শ্লীলতাহানি করেছিল, বাস 3 মাসের জন্য ঢুকে গেল। এইসব আইনের অপব্যবহার না, যে কোনো আইনের অপব্যবহার হতে পারে, কিন্তু আইন এমন ভাবে হবে যাতে সাধারণ মানুষ স্বস্তি পায় এবং গুন্ডারা ভয় পায়। আইন এমন তৈরি করতে হবে। এখন বিকাশ ভট্টাচার্য গুন্ডাদের উকিল, বিকাশ ভট্টাচার্য গুন্ডাদের প্রতিমূল, তাকে খুশি করতে হবে এরকম কথা কি একদম শেষ, কি বলবেন এই যে নতুন সরকার এসছে, 2 মাস হলো, প্রায় 1.5-2 মাস ক্ষমতায় এসে তারা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প চালু করেছে, অন্নপূর্ণা ভান্ডার একদিকে চলছে, এবং বিভিন্ন ধরনের মানে কথাও বলেছেন যে এইগুলো চালু হবে। ইতিমধ্যে অনেকগুলো, আমি একটু ছোট ছোট করে আপনার থেকে রিয়াকশন নেবো, অনেকগুলো জুট মিল খুলেছে, এই যে শিল্পর দিকে এগোচ্ছে, জুট মিল খুলছে। হ্যাঁ, শিল্পের কথা আমূল যেমন আসার জন্য তারা জানিয়েছে, ইচ্ছা জানিয়েছে। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, আপনার কি বার্তা? সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা এই যে এই পদক্ষেপগুলোর ফলে শিল্পপতিদের মধ্যে একটা নতুন সরকারের উপর বিশ্বাস তৈরি হচ্ছে। এই যে গুন্ডা দমন বিল যেগুলো হচ্ছে সেগুলো সম্বন্ধে সেগুলো হবার ফলে শিল্পপতিদের একটা সরকারের উপর বিশ্বাস তৈরি হচ্ছে। আগে কি হতো, ধরো একজন শিল্পপতি, এরকম অনেক আছে আমেরিকায় যারা আছে, তারা কোটি কোটি ডলার আয় করেছে, তারা হঠাৎ মনে হলো যে দেশের লোকের জন্য তো কিছু করলাম না, গিয়ে ওখানে গিয়ে প্রথমে জমি কিনলো। জমি যেই কিনতে গেল বলে কিছু ছাড়ুন দাদা, এমনি হয় না, আপনি এটা আমেরিকা নয়, অন্যভাবে চলতে হবে এখানে। আমাদের এই জন্য, আমাদের অমুক দাদার জন্য, শ্যামা দাদা, রামা দাদা যার জন্য কিছু ছাড়ুন। কিছু ছাড়বো কেন? ছাড়বো, আমি তো এখানে করছি, একটা কারখানা তৈরি করছি, এতে কত লোকের এমপ্লয়মেন্ট হবে, কত লোকের কর্মসংস্থান হবে। বলে এসব ছাড়ুন দাদা, আমাদের তোলাটা আগে দিন, তারপরে সেসব কথা হবে। তারপরে চাটি বাটি গুটিয়ে সে আমেরিকা চলে যাবে। এই পরিস্থিতি চলবে না, এটা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন, এবং এর ফলে যে পরিস্থিতি হবে ভবিষ্যতে, সেটার ফলে আমরা শিল্পপতিরা এই রাজ্যে আসতে প্রলুব্ধ হবেন, এইটাই হচ্ছে আমাদের আশা।
অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ শুনলেন। দেখিয়ে দাও